কবির হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন, সে তার ব্যক্তি স্বাধীনতায় যেমন আমি এর আগেও বলেছি বেশ কিছু ইন্টারভিউতে যে ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে। ভারতবর্ষের সংবিধান সবাইকে স্বাধীনতা দিচ্ছে, সবাইকে অধিকার দিচ্ছে। সে নিজস্ব অর্থ তহবিল থেকে খরচা করে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সে করতে পারে, যে কোনো রিলিজিয়াস কন্ডাক্ট করতে পারে, এবং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সবাইকে সেই ফ্রি রাইটস দিয়েছে। এবং এখানে গিয়ে হুমায়ুন কবিরের যেই উদ্দেশ্য বলা যেতে পারে, বা হুমায়ুন কবিরের যে নতুন রাজনৈতিক দলের উত্থান বলা যেতে পারে, সম্পূর্ণ মসজিদ কেন্দ্রিক যে উত্থান বলা যেতে পারে, তো এই বিষয়গুলো নিয়ে বিষয়টা পুরোপুরি পলিটিক্যাল বা পুরোপুরি একটা এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে, একটা রাজনৈতিক ব্যাপার থাকলো, বিষয়টা কনসার্ন এখানে আমি এই জন্যই বলবো একজন আইনজীবী হিসেবে, যে যেই জেলা কেন্দ্রিক এই রাজনীতিটা বারবার উঠে আসছে আমাদের চোখের সামনে হুমায়ুন কবিরকে নিয়ে, সেটা হলো সব থেকে হাইলাইটেড জেলা আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে, সেটা হলো মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে। এবং আমি মুর্শিদাবাদ জেলাটা এই জন্যই বলছি যে আমাদের রাজ্যের মধ্যে এই মুহূর্তে যদি সব থেকে বেশি স্ট্রাগল করতে হয় মানুষকে কোনো ধরনের রিলিজিয়াস ভায়োলেন্সের জন্য, তাহলে সেটার মধ্যে হয়তো সবার প্রথমে মুর্শিদাবাদের নামটা আসে। এবং সেটা কেন আসছে, কারণ মুর্শিদাবাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যেই প্রসেসটা আছে, সেই প্রসেস এতটাই খারাপ হয়ে গেছে, সেই প্রসেসের মধ্যে এতটাই গাফিলতি চলে এসছে, এবং মানুষের মধ্যে রিলিজিয়াস অ্যাওয়ারনেসটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে, পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে এত বেশি কমে গেছে যে মানুষ এখন কোনো একটা অ্যানাউন্সমেন্ট, জাস্ট এই ধরনের কোনো একটা অ্যানাউন্সমেন্টে এতটা বেশি মানুষ তার মধ্যে আবেগ প্রকাশ করছে, আবেগে জড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে, যে কোথাও একটা গিয়ে মানুষের রিলিজিয়াস যে নলেজটা থাকার কথা, মানুষের পলিটিক্যাল যে অ্যাওয়ারনেসটা থাকার কথা, সেই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা কমে যাচ্ছে। কারণ একটা জেলার নাম বারংবার আমাদের নিউজে বারবার আসছে, যেখানে গিয়ে মানুষকে বারবার মানুষের মধ্যে লড়াই হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এবং সেখানে গিয়ে রাজনৈতিক নেতাদের রোলটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের রোলটা তাদের অ্যাজ আ লিডার যে রোলটা হওয়া দরকার ছিল, সেটা ছিল মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষকে তাদের অধিকার সম্বন্ধে অবগত করা, মানুষের রাইটস এবং কনসিয়াসনেস নিয়ে কথা বলা, মানুষকে সেই বিষয়ে অবগত করা। কিন্তু সেখানে গিয়ে আমাদের যা দেখতে পাচ্ছি আমরা, এখানে পলিটিক্যাল লিডাররা কি করছে, মানুষকে ব্যাকওয়ার্ডস থিঙ্কিং এর মধ্যে নিয়ে চলে যাচ্ছে। মানুষ এখন সংবিধান নিয়ে কথা বলে না, মানুষ এখন ধর্ম নিয়ে কথা বলে বেশি। যে ধর্ম পালনের অধিকার সবার আছে, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকটা মানুষ, আপনি আমি সবাই আমাদের নিজস্ব ধর্ম আছে, আমরা সেটা পালন করি, এবং সেটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা পাবলিক প্ল্যাটফর্মে আসার বিষয় না। কিন্তু ভারতবর্ষের আমাদের সংবিধান সেই জিনিসটাকে প্রমোট করেছে, ধর্ম কখনো পাবলিক প্ল্যাটফর্মে আসার বিষয় না, সরকারের ধর্মের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমরা প্রথম থেকেই দেখি বিজেপি এই ধর্মের রাজনীতিটা করে ঠিক একই পথে। হুমায়ুন কবির কি ইসলাম ধর্মটাকে নিয়ে সেই একই পথে এগোচ্ছে? দেখুন, শুধু এখানে বিজেপি বললে ভুল হবে জিনিসটা বলা। এখানে ভারতবর্ষে বিশেষত পশ্চিমবঙ্গে, যেহেতু আমাদের আগামী নির্বাচন খুব কাছে, তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো আলাদা কিছু না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো আমি যদি দেখি, শাসক দল ইনক্লুডিং শাসক দল বিজেপি, হুমায়ুন কবিরের মধ্যে কিছু নেতারা আছে যারা এই বারংবার ধর্মটাকে রাজনীতি হিসেবে সামনে নিয়ে আসে, ধর্মকে এরা হাতিয়ার করছে, মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে। মুর্শিদাবাদের মতো জেলায় বারংবার দাঙ্গাটাকে ইচ্ছে করে বাঁধানো হচ্ছে। মুর্শিদাবাদের মতো জেলায় মানুষকে বারবার আবেগে আপ্লুত করে, আবেগের মধ্যে নিয়ে এসে মানুষের মধ্যে লড়াইটাকে অনেক বেশি উৎকৃষ্ট করছে। এবং এইভাবে র্যালি করে, আসলে যেখানে আমাদের আসল বিষয়গুলো, হুমায়ুন কবির একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, অবশ্যই সেটাতে আমি ওনাকে স্বাগত জানাই, ওনাকে কুর্নিশ জানাই। উনি ওনার মতো একটা দল তৈরি করেছেন, করতেই পারেন, কারণ সবার একটা অধিকার আছে, উনি রাজনৈতিক দল তৈরি করেছেন, সবার মতো উনিও করেছেন। কিন্তু বিষয়টা হলো, এখানে উনি মুর্শিদাবাদের মানুষদের উন্নয়নের জন্য কি কথা বলেছেন, কোনো কথা কি বলেছেন? আমি কিন্তু আজ অব্দি শুনিনি যে মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের কথা কোথাও বলেছেন। কি মানুষ এটা গ্রহণ করছে? তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা লিডার ঠিক এই একই ধর্মের পথে এগোচ্ছে? মানুষ গ্রহণ করছে, কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কমিয়ে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে, আমরা আজকে স্বাধীনতার ৮০ বছর পরে এসেও আমরা মানুষের যেই ডেভেলপমেন্টটা হওয়া দরকার ছিল ভারতবর্ষে, সেই ডেভেলপমেন্টটা কোথাও একটা গিয়ে হয়নি। এবং বিষয়টা খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখের বিষয় যে মানুষের ডেভেলপমেন্টটা নিয়ে কথাও বলছে না। আজকে আমরা স্বাধীনতার ৮০ বছর পরে এসে, আমাদের সংবিধান থাকার পরেও, আমাদের দেশে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার থাকার পরেও, সরকার মানুষের জনপ্রতিনিধি হয়ে কাজ করার পরেও, আজকে যে ডেভেলপমেন্টটা আমরা পাইনি, সেই ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন করার মতো সাহস আমাদের কারণ নেই। এবং যাদের সাহস আছে তাদেরকে দমন করিয়ে দেওয়া হয়। উমর খালিদের মতো স্টুডেন্টদেরকে জেলে বন্দি করে রেখে দেওয়া হয়, যারা সরকারকে প্রশ্ন করতে পারে, সরকারকে আঙুল ধরে তুলতে পারে। এবং
সাধারণ মানুষ যারা যাতে সংবিধান নিয়ে, মানুষের অধিকার নিয়ে যাতে সজাগ না হয়ে ওঠে, মানুষ যাতে প্রশ্ন করতে না শিখে যায়, সেই জন্য মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা কমিয়ে দেওয়া হয় এবং রিলিজিয়াস অ্যাওয়ারনেসটাকে বাড়িয়ে দেওয়া হয়। এবং রিলিজিয়াস অ্যাওয়ারনেসটা কোথাও একটা গিয়ে, যেহেতু ডিফারেন্সেস আছে আমাদের ভারতবর্ষে, রিলিজিয়াস ডিফারেন্সেস আছে, কারণ কোথাও একটা গিয়ে যদি সবাই সংবিধান মানে, তাহলে সবাই ভারতবাসী, সবাই সংবিধান মানে এবং সবাই একই প্ল্যাটফর্মে এসে সরকারকে প্রশ্ন করবে। তার থেকে কি হয়, মানুষকে যখন ডিফারেন্সিয়েট করে দেওয়া যায়, যখন মানুষের মধ্যে অ্যাকচুয়াল প্রায়োরিটি সংবিধানের জায়গায় অ্যাকচুয়াল প্রায়োরিটি ধর্মকে দিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি সেখানে ডিফারেন্সেসটা চলে আসে এবং রিলিজিয়াস ওয়ার্ডটা এবং রিলিজিয়াস ডিফারেন্সেস থেকে রিলিজিয়াস রাইটসটা সেখান থেকে খুব অবভিয়াস হয়ে যায়, যেখান থেকে বেনিফিটেড পলিটিক্যাল পার্টিসগুলো হয়ে যায়।